এইবারের ডাকসু নির্বাচন ইতিহাসের একটি সেরা ডাকসু নির্বাচন হবে। অবৈধভাবে ভর্তি হয়ে যারা ডাকসু নেতা হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং ডাকসু পদ বাতিল করতে হবে। গোলাম রাব্বানী তো হয়তো ছেলেদের হলে তারা ভোট বেশি দেখিয়েছে, কিন্তু নারীদের হলে কিন্তু ভোটের চিত্রটা কিন্তু আবার সঠিক ছিল। মূলত আমাদের যে রাজনৈতিক উত্থান 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, আমি ওই সময় জেল খেটেছি এবং একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এছাড়া অতিরিক্ত আরও 3 দিন আমাকে পুলিশের হেফাজতে রাখা হয়। মূলত শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের আন্দোলন, কোটা বৈষম্যের বিরুদ্ধে, সেই আন্দোলন করতে গিয়ে নির্যাতিত এবং নিপীড়িত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আমাদের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং একই সাথে জনপ্রিয়তা তৈরি হয়। যে কারণে 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমরা যখন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করি, তখন শিক্ষার্থীরা ব্যাপকভাবে উৎফুল্ল হয় এবং আমরা দেখেছি যে হলে হলে আমরা নিজেরা না যেতে পারলেও যে সকল শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবাসতো তারা নিজ থেকে অনেক জায়গায় ক্যাম্পেইন করেছে, আমাদের জন্য ভোট চেয়েছে, ফেসবুকে পোস্ট করেছে যে নুরুল হক নূর এবং রাশেদ খানের যে প্যানেল, কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল, তারা আমাদের জন্য আন্দোলন করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে এবং তারা সবসময় আমাদের পাশে ছিল। এখন সময় এসেছে তাদেরকে ডাকসুতে নির্বাচিত করে তাদেরকে পুরস্কৃত করা। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেয় এবং আমাদেরকে নির্বাচিত করে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, ভিপি জিএস সহ সর্বমোট 11টি পদে আমরা জয়যুক্ত হয়েছিলাম। কিন্তু আওয়ামী যে দুঃশাসন এবং আওয়ামী লীগের ভোট চুরি করার যে ইতিহাস, সেই ইতিহাসের কোনো ধরনের ব্যর্থই এই 19 সালের ডাকসু নির্বাচনে হয়নি। তারা নুরুল হক নূরকে ভিপি হিসাবে তারা ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সেই যারা প্রশাসনে ছিল, কিন্তু আমাকে জিএস হিসেবে তারা নির্বাচিত হওয়ার পরেও ঘোষণা করেনি। এই দুঃখ আসলে আমার সবসময় থাকবে। আমাদের প্যানেল থেকে আরেকজনকে ঘোষণা করা হয়, আক্তার হোসেন, যিনি বর্তমানে এনসিপির সদস্য সচিব। আমরা 11টি পদে জেতার পরেও মাত্র 2টি পদে আমাদেরকে ঘোষণা করা হয়। তারপরেও আমরা ওই সময় যে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, অন্যায় হয়েছে, যে ধরনের অবিচার হয়েছে, সেইগুলো নিয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম। বিশেষ করে আমি যেহেতু খুবই কনফিডেন্ট ছিলাম, যে কারণে নির্বাচনের ফলাফল দেওয়ার পরপরই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি অভিযোগ দায়ের করি এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি আমার বিস্তারিত বক্তব্য নেয়। 19 সালের ঘটনায় এটি, ডাকসু নির্বাচনের পরপর। এরপরে আমি বিস্তারিত তুলে ধরি যে এইখানে এই সমস্যাগুলো হয়েছে। যেমন ছেলেদের হলগুলোতে আমরা ওই সময় দেখেছি যে কৃত্রিম লাইন সৃষ্টি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও যারা মহানগরে ছাত্রলীগের রাজনীতি করত বা আপনার ঢাকা কলেজ বলেন, অন্যান্য কলেজ বলেন, এদেরকে এনে ছেলেদের হলগুলোতে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে করে ছাত্রলীগের বাইরে আর কেউ ভোট দিতে আসলে তারা বিরক্ত হয়ে চলে যায়। এই ধরনের একটি সংকট ছাত্রলীগ বা আওয়ামী প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে যারা ছিল শিক্ষকরা, তারা তৈরি করেছিল। তো এই ধরনের তথ্যপত্র ছিল এবং একই সাথে রোকেয়া হলে যে ধরনের কারচুপি হয়েছে সারা বাংলাদেশে মানুষ তো দেখেছে, যে বক্স ছিল, ব্যালট বক্স, সেটা ভর্তি করে রাখা হয়েছিল সিল মেরে। এমনকি আমরা দেখেছি যে কুয়েত মৈত্রী হলে সেখানে তো আগের রাতে ভর্তি করে রাখা হয়, ভোট সিল মারা হয়। তো এই বিষয়গুলো তো সামনে আসে। নারীদের হলে ওই ধরনের কারচুপি করতে পারেনি, কারণ নারীরা সেই ধরনের প্রতিবাদ করেছে। কিন্তু ছেলেদের হলে আসলে এই ধরনের আপনার বিভিন্নভাবে তারা জালিয়াতি করেছে। তো বিভিন্ন তথ্যপত্র আমার কাছে ছিল, আমি সেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে উত্থাপন করি। তো এর প্রেক্ষিতে তারা আসলে একটি তদন্ত করে, লোক দেখানো তদন্ত। তারা প্রতিবেদন দেয় যে ডাকসু নির্বাচনে ওইভাবে কারচুপি হয়নি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু 19 সালের
ডাকসু নির্বাচনে যে জালিয়াতি সেটা সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তো আমার কাছে তো আসলে ওই ধরনের তথ্যপত্র ছিল, যে কারণে গণঅভ্যুত্থানের পরে যখন আওয়ামী সেই প্রশাসনের বিদায় হয়, বর্তমানে যারা দায়িত্বে আছে, আমি আরেকটি অভিযোগ দাখিল করি। সেই 19 সালে আমার যে অভিযোগ ছিল সেটার লিগাসির উপর ডিপেন্ড করে। এর প্রেক্ষিতে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 21 আগস্ট আমাকে আবারও ডাকা হয়েছে এবং সেখানে আমি আমার যে বক্তব্য স্পষ্ট আগেও করেছি, আমি এখনও করতে চাই। দেখেন, 19 সালের ডাকসু নির্বাচনে যে সকল শিক্ষকরা কারচুপি এবং জালিয়াতির সাথে জড়িত ছিল তাদের শাস্তি হতে হবে। অবৈধভাবে ভর্তি হয়ে যারা ডাকসু নেতা হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং ডাকসু পদ বাতিল করতে হবে। এবং সেখানে আমি আরও উল্লেখ করেছি, যারা ভুক্তভোগী প্রার্থী ছিল, যারা এই নির্বাচনে জিতেছে তারপরেও তাদেরকে আসলে ঘোষণা করা হয়নি, তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছি যে এখন তো আর আমি ডাকসুর জিএস হিসেবে আমি চেয়ারে বসতে পারবো না, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান হয়, ফাংশন হয়, সেখানে তো সাবেক জিএস হিসেবে বা ভিপি হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হয়, সম্মানিত করা হয়, ডাকা হয়। তো আমি তো এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছি। সুতরাং আমি যে ডাকসুতে জিএস হিসেবে নির্বাচিত হয়েছি, অবশ্যই আমাকে মূল্যায়ন আপনাদেরকে করতে হবে। আমি তো বসতে চাই না, কিন্তু সেই পদটায় আমি যে ছিলাম সেটা আপনাদেরকে ঘোষণা করতে হবে। আর যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সেই কুখ্যাত গোলাম রাব্বানী, যিনি জোরপূর্বক সেই শেখ হাসিনার সহযোগিতায় ডাকসুর জিএস হিসেবে নির্বাচিত হয়েছিল, যদি তার ছাত্রত্ব বাতিল না করে এবং একই সাথে তার ডাকসু পদ বাতিল না করে, তাহলে অবশ্যই আমি এরপরে হাইকোর্টে যাব এবং মামলা দায়ের করব বা আমার জায়গা থেকে যত আইনগত পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ আমি গ্রহণ করব। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছিলাম বা কয়েকজন শিক্ষকের আমি পরামর্শ নিয়েছিলাম যে আমি কি আগে হাইকোর্টে যাব, নাকি আগে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে বা তদন্ত করছে সেটা আসলে আমি আগে দেখব। তো আমাকে আসলে শিক্ষকদের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটি যথাযথ রিপোর্ট দেয়, সেইটা আসলে আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে এবং হাইকোর্টে যদি আপনি যান, এইটাকে দেখালে আপনি সহজে কিন্তু রায় আপনার পক্ষে নিতে পারবেন। যে কারণে আমি অপেক্ষা করছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আসলে কি ধরনের প্রতিবেদন দেয়। আমি আশাবাদী, যেহেতু এই যে প্রশাসনে এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছে তারা গণঅভ্যুত্থানের পরের শক্তি এবং তারাও বিভিন্নভাবে বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছে, আমি তাদের উপর আস্থা রাখতে চাই। ছাত্রলীগের গোলাম রাব্বানী অবৈধভাবে ভর্তি হয়েছিল এবং আওয়ামীপন্থী একজন শিক্ষক সাদেকা হালিম, যিনি পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, তিনি নিজেই বলেছেন এবং প্রথম আলোতে বিস্তারিত তথ্য রয়েছে, গোলাম রাব্বানী থেকে শুরু করে আরও 7 থেকে 8 জন অবৈধভাবে ভর্তি হয়ে তারা ডাকসু নির্বাচন করেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি বা লিখিতভাবে আমি তাদেরকে জানিয়েছি যে আমি যে পদে নির্বাচিত হয়েছিলাম ডাকসুর জিএস হিসেবে, ওই পদে আমাকে মূল্যায়ন করতে হবে। আমি হয়তো ওই চেয়ারে বসতে পারবো না, কিন্তু একটা সম্মান, ডাকসুর ভিপি জিএস এই পদের সম্মান কিন্তু মানুষ আজীবন ভোগ করে। সম্মান মানে তো টাকা পয়সা না, এই যে মর্যাদা। আমি ছাত্র রাজনীতি করা অবস্থায় আমি শিক্ষার্থীদের ভোট পেয়ে জিএস হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এখন যেহেতু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তিনি আসলে নির্বাচনে জিতেননি, যেহেতু একটি গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং অবশ্যই আমাকে মূল্যায়ন করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেই মূল্যায়নটা না করে, তারা যদি সেই আগের আওয়ামী যে প্রশাসন তাদের ভূমিকার মতনই ভূমিকা পালন করে, সেটা তো কোনোভাবেই আমি মানতে পারি না। তো আমার যে চিন্তা সেটি হলো, আজ হোক কাল হোক, এই যে 19 সালের ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছিল, যে অন্যায় হয়েছিল, অনিয়ম হয়েছিল এবং ছাত্রলীগের গোলাম রাব্বানী অবৈধভাবে নির্বাচিত হয়েছিল, সেটা প্রমাণ আমি করবই। আমার কাছে বিস্তারিত তথ্যপত্র রয়েছে। আমি আশাবাদী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর যে জিএস হিসেবে নির্বাচিত হিসেবে গোলাম রাব্বানীকে দেখানো হয়েছিল, অবশ্যই তার পদ এবং ছাত্রত্ব বাতিল করবে। আর তার ছাত্রত্ব তো আসলে বৈধই ছিল না। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, ওই সময় কিন্তু এই সংবাদের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দেখেন, আমরা যারা রাজনীতি করি এবং যে বক্তব্য রাখি, আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য পাই
এখন এই তথ্যগুলো আমি চাইলেও সব কিছু ডিসক্লোজ করতে পারি না, তবে এই তথ্যের সাপেক্ষে যুক্তি হিসেবে বিভিন্ন তথ্যপত্র দেখানো যায়। যেমন রোকেয়া হলে জালিয়াতি হয়েছে, কোয়েতমন্ত্রী হলে জালিয়াতি হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্ক নামক যে শিক্ষকদের সংগঠন রয়েছে তারা কিন্তু বিভিন্ন হলে হলে গিয়েছে, তারা তদন্ত করেছে এবং এর প্রেক্ষিতে তারা একটি প্রতিবেদন দিয়েছিল যে ডাকসু নির্বাচনে এই জালিয়াতিগুলো হয়েছে। সেটা আমার কাছে একটা প্রমাণ রয়েছে। একই সাথে বিভিন্ন হলে যে কৃত্রিম লাইন সৃষ্টি করা এবং আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা, এমনকি ওই সময় সাংবাদিক সমিতির সাবেক একজন সভাপতিকে গোলাম রাব্বানী 1 লাখ টাকা দিয়েছিল এবং সেই প্রমাণ রয়েছে সাংবাদিকরা যাতে করে গোলাম রাব্বানীর পক্ষে কাজ করে। আপনি নিশ্চয়ই জানেন যে সাংবাদিক সমিতির ব্যাপক দাপট থাকে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকে। হলে থেকে যিনি সাংবাদিকতা করেন, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখেছি, তাকে কিন্তু মোটামুটি হলের সকল শিক্ষার্থীরা চেনে এবং তার কথাই বেশ মানে মূল্যায়নও করে তার কথার। তো সেই জায়গা থেকে এই সাংবাদিক সমিতিকে কাজে লাগানোর জন্য গোলাম রাব্বানী প্রার্থী থাকা অবস্থায় 1 লাখ টাকা দিয়েছে এবং সেই প্রমাণ আমার কাছে রয়েছে। সেই চিঠি কিন্তু মানে সেই সাংবাদিক সমিতির সাবেক সভাপতিকে আবার ওই সময়কার রানিং যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, সভাপতি, সাধারণ সম্পাদক, এবং মিটিং ডেকে তাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করে। সেই তথ্যপত্র রয়েছে। একজন প্রার্থী যদি এইভাবে টাকা দিয়ে তার পক্ষে কাজ করানোর জন্য আপনার এইভাবে টাকা পয়সা লেনদেন করে বা জনমত তৈরি করার চেষ্টা করে, সেটা তো অবৈধ। সুতরাং এই তথ্য প্রমাণ আসার সাথে সাথেই তো তার পদ বাতিল হয়ে যায়। সুতরাং গোলাম রাব্বানী অবৈধভাবে নির্বাচিত হয়েছিল, তিনি ভোট পাননি, বরং আমার ভোট তার নামে দেখানো হয়েছে। আমি ভোট পেয়েছি সবচেয়ে বেশি, সেটা গোলাম রাব্বানীর নামে দেখানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা ভোট গণনা করেন, হলগুলোতে খোঁজ নেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে বলছে সেইগুলো মানে উধাও হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। এমনকি হলে হলে কি পরিমাণ ভোট আমি পেয়েছিলাম সেই তথ্য তাদের কাছে নাই। তার মানে কি? তার মানে কারচুপি না হইলে তো এই তথ্য প্রমাণ গায়েব হয়ে যাওয়ার কথা না। 19 সালের ঘটনা, এখন নাই কেন? তার মানে ওই সময়কার প্রশাসন এটা গায়েব করে ফেলিয়েছে, তারা যেহেতু অন্যায় করেছিল। সুতরাং আমি এই দাবি করেছি যে ওই সময় যে সকল শিক্ষকরা এই কারচুপির সাথে জড়িত ছিল তাদের এই শিক্ষকতা পেশা এই জায়গা থেকেও তাদেরকে বহিষ্কার করতে হবে। আমার দাবি শুধুমাত্র যে ছাত্রলীগের গোলাম রাব্বানীর শাস্তি হবে বা ছাত্রলীগের যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে না, শিক্ষকদেরও শাস্তি হইতে হবে। এটা তো আসলে ওপেন সিক্রেট। ডাকসুতে 19 সালে যে কারচুপি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এখন চায় তারা তদন্ত করলেও কিন্তু এটি বের হয়ে আসবে। আমি মনে করি তারা যে তদন্ত কমিটি গঠন করেছে তারা অবশ্যই যদি সঠিকভাবে তদন্ত করে এই তথ্যপত্র তারা হাজির করতে পারবে। আমার কাছে যতটুকু রয়েছে আমি ততটুকু দাখিল করেছি এবং এইটার উপর ভিত্তি করেও যদি তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাহলেও গোলাম রাব্বানীকে শাস্তি দেওয়া যায়, তার ছাত্রত্ব বাতিল করা যায়, তার ডাকসু পদ বাতিল করা যায়। আমি আগেই বলেছি যে আমরা ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমাদের 9টি পদ ঘোষণা করা হয়নি। বর্তমানে যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ওই সময় আমাদের সাথে আমাদের প্যানেল থেকে নির্বাচন করেছেন। বর্তমানে যিনি এনসিপির সদস্য সচিব, তিনিও নির্বাচন করেছেন। এনসিপিতে আরও অনেকে আছে, আমাদের সাথে নির্বাচন করেছেন। আমাদের সাথে এই মুহূর্তে ফারুক হাসান রয়েছেন, তিনি এজিএস পদে নির্বাচন করেছিলেন। অর্থাৎ আমরা ওই সময়কার যে গোয়েন্দা সংস্থা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি যে শুধুমাত্র শিক্ষার্থীরা নুরুল হক নূরকে না, রাশেদ খানকে এবং আমাদের যে প্যানেল ছিল, এই প্যানেল যেহেতু কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনে তারা বর্বরভাবে তাদেরকে কিন্তু আপনার অত্যাচার করা হয়েছে। নানান কারণে শিক্ষার্থীরা কিন্তু এই পুরো প্যানেলকে ভোট দিয়েছে এবং এই প্যানেলে কারা ছিল? প্রত্যেকে সংগ্রামী। এনসিপিতে যারা আছে তারা সংগ্রামী না? তারা 18 সাল থেকে আমাদের সাথে সংগ্রাম করছে এবং সেই সংগ্রামের পুরস্কার হিসেবেই কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে 11টি পদে কেন্দ্রীয় সংসদে নির্বাচিত করেছিল এবং হল সংসদেও কিন্তু আমাদের যারা মনোনীত প্রার্থী ছিল বিভিন্ন হলে, বিশেষ করে নারীদের হলে তারা কিন্তু পাশ করেছিল, কিন্তু পুরুষদের হলে ওই যে কারচুপি বেশি হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, নারীদের হলে অধিকাংশ হলে কিন্তু আমি ভোট বেশি পেয়েছি, ওইখানে কিন্তু আসলে কারচুপি দেখাইতে পারে নাই।
গোলাম রাব্বানি তো হয়তো ছেলেদের হলে তারা ভোট বেশি দেখিয়েছে, কিন্তু নারীদের হলে কিন্তু ভোটের চিত্রটা কিন্তু আবার সঠিক ছিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হলে রাশেদ খান এগিয়ে আছে। তো নুরুল হক নূর সে তো নির্বাচিত হয়েছিল, এমন না যে নুরুল হক নূর নির্বাচিত হয়নি, তাকে আসলে ভিপি হিসেবে তাকে দেখিয়ে দিয়েছে, এরকম না। তো সে নির্বাচিত হয়েছিল, আমিও নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। নুরুল হক নূর তিনি যে শিক্ষার্থীদের ভোটে তিনি পুরস্কৃত হয়েছিলেন, তিনি সেই একই পদে ঘোষিত হয়েছেন, কিন্তু আমি ঘোষিত হয়নি। আমার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, এবং আমি এর শেষ ইনশাল্লাহ দেখে ছাড়ব। এর পিছনের রাজনীতি হলো, তারা মনে করছিল যে যেহেতু ওই সময় ছাত্র অধিকার পরিষদের প্যানেলের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীরা ভয় উপেক্ষা করে আমাদেরকে ভোট দিয়েছে। নারীদের হলে আপনি খেয়াল করে থাকবেন যে সেখানকার শিক্ষার্থীরা অনেকটা প্রতিবাদ মুখর ছিল এবং তারা কিন্তু আমাদের জন্য কাজ করেছে। তো সব মিলিয়ে আমাদের সব পদে তারা দেখাবে যে আমরা পাশ করতে পারি নাই, এটা তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পেত না। যে কারণে ওই যে 2018 সালের নির্বাচনে বিএনপিকে মাত্র 6 থেকে 7টি পদ দেওয়া হলো, বা 6টি আসনে সম্ভবত তারা জিতেছিল, অর্থাৎ এক ধরনের সান্ত্বনা দেওয়া। ঠিক একইভাবে মানে মানুষের কাছে এক ধরনের সান্ত্বনা দেওয়া যে তারা যে কয়টি পদে জিতেছে, 2টি পদে জিতেছে, আমরা 2টা পদ তাদেরকে ছেড়ে দিয়েছি, আর বাকি পদে ছাত্রলীগ জিতেছে। মূলত এক ধরনের আই ওয়াশ করার জন্যই তারা এই ধরনের উদ্যোগ নিয়েছিল। তবে নুরুল হক নূর তার কারচুপি করে জিতে নাই। আমরা ওই সময় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আওয়ামী প্রশাসন এবং হাসিনার যে দুঃশাসন, আমরা এখন চাইলেও এই দুঃশাসনের বিরুদ্ধে গিয়ে আমরা ডাকসু নির্বাচন বাতিল করানো আমাদের জন্য কঠিন। তো সেই জায়গা থেকে আমরা এই 2টি পদেই থেকেই কিন্তু আমরা সংগ্রাম করেছি। অর্থাৎ হাসিনার পতনের যে বীজ, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে 2019 সালেই বপন করা হয়েছে, এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলন সেটা তো অন্যতম একটি আন্দোলন। কারণ পরবর্তীতে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু 18 সালের সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই 24 সালে আবার যখন 30% কোটা ফিরে আসে, শিক্ষার্থীরা আবারও 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে যখন রাজপথে নামে, তখন কিন্তু হাসিনা গুলি চালিয়ে শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে হত্যা করা শুরু করলে তখন একটি সফল গণঅভ্যুত্থান রচিত হয়। অর্থাৎ 19 সালের ডাকসু নির্বাচন, 18 সালের কোটা সংস্কার আন্দোলন, এই 2টা আন্দোলন ব্যাপকভাবে মানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর 19 সালের ডাকসু নির্বাচনে আপনি খেয়াল করে থাকবেন, এই যে নাহিদ বলেন, আক্তারদের উত্থান, সেটাও কিন্তু আবার সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা ওই সময় নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে আমাদের সহযোদ্ধা যারা ছিল, যারা আমাদের জুনিয়র সহকর্মী, তারা কিন্তু 24 সালের যে কোটা সংস্কার আন্দোলন সেইটার নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই 18 সালের আমরা যারা ছিলাম, আমরাই কিন্তু পরবর্তীতে গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশকে একটি গণঅভ্যুত্থানের মানে তীর্থভূমি হিসেবে প্রস্তুত করা, সেই কাজটি কিন্তু সেই 18 সালের যারা সংগ্রামী রাজপথে সৈনিক ছিল তারা, এবং 19 সালে যারা ডাকসু নির্বাচন করেছে তাদের নেতৃত্বেই কিন্তু 24 সালের গণঅভ্যুত্থান রচিত হয়েছে। এই কারণে আমি বলছি যে 19 সালে নুরুল হক নূর যে ভিপি হয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা। ওই সময়কার শিক্ষার্থীরা আপনি খেয়াল করে থাকবেন, তারা স্লোগান দিত আই হেট পলিটিক্স। পরবর্তীতে আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি, শিক্ষার্থীদেরকে আমরা সচেতন করেছি, আমরা সারা দেশে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ গঠন করেছি। এরপর থেকে কিন্তু সারা দেশে সেই আই হেট পলিটিক্সের জায়গাটা পরিবর্তন হয়ে আই লাভ পলিটিক্স এটা কিন্তু শুরু হয়। অর্থাৎ 19 সালের ডাকসু নির্বাচন বাংলাদেশের যে পরিবর্তন, যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান সৃষ্টি করার পিছনে অন্যতম ভূমিকা রেখেছে। দেখেন, আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন ছিলাম না, বা আমাদের কোনো রাজনৈতিক দলের আমরা কোনো ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছিলাম না। আমরা মূলত 19 সালের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই পরবর্তীতে ছাত্র রাজনীতি আমরা শুরু করি। তো ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে নুরুল হক নূর সহ যারা বিভিন্ন হলে, এমনকি নারীদের হলে যারা নির্বাচিত হয়েছিল ছাত্রলীগের প্যানেলের বাইরে, তাদেরকেও শেখ হাসিনা গণভবনে ইনভাইটেশন করে, এবং গোয়েন্দা সংস্থা বলেন বা অন্যান্য যে এজেন্সি ছিল তাদের মাধ্যমে, বা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা ছিল তাদের মাধ্যমে কিন্তু গণভবনে নিয়ে যাওয়ার একটি চেষ্টা করে।
তো সেই চেষ্টার অংশ হিসেবে নুরুল হক নূর গণভবনে যায় এবং আমি যতটুকু শুনেছি যে তাকে চাপ দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল যে এইভাবে যাতে কথা বলে। 19 সালের নুরুল হক নূর আর পরবর্তীতে বিভিন্নভাবে আপনার এক ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করা সেই নুরুল হক নূর কিন্তু এক না। তিনি গণভবনে যাওয়ার পরে তিনি তো একা। তাকে তো ওই গণভবনে যাওয়ার পরে ওই পরিস্থিতিতে আসলে তিনি তো আসলে মানে বুঝতে পারছেন না কি করবেন, কারণ তার সামনে নতুন একটি অভিজ্ঞতা এবং আমরা তার যারা সহযোদ্ধা আমরা কেউ পাশে নাই। সেই জায়গা থেকে তাকে এক ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল এইভাবে কথা বলার জন্য, যাতে করে আসলে সাধারণ মানুষ শেখ হাসিনার প্রতি আকৃষ্ট হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে ওই ঘটনার পরের দিন মধুর ক্যান্টিনে আমরা সাংবাদিক সম্মেলন করি। নুরুল হক নূর নিজেই কিন্তু গণভবনের ঘটনার বর্ণনা করেছিলেন যে এই প্রেক্ষিতে এইভাবে তিনি এই কথা বলেছেন। এটা নুরুল হক নূরের জীবনের একটি ভুল ছিল এবং সেই ভুল তিনি শুধরিয়ে নিয়ে পরের দিন প্রেস ব্রিফিং করেছেন এবং ডাকসুতে যখন শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ এই ঘোষণা করার জন্য ছাত্রলীগ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, তখন একমাত্র নুরুল হক নূর এবং আক্তার হোসেনের কারণে হাসিনাকে কিন্তু ওই শেখ মুজিবের মতন আজীবন সদস্যপদ দিতে পারে নাই। তার মানে কি? তার মানে নুরুল হক নূর গণভবনে গিয়ে যে ভুল করেছিলেন সেই ভুল কিন্তু আবার শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ ঘোষণা করা যাবে না, এর মাধ্যমে সেই ভুলের তিনি এক ধরনের আমার মনে হয় যে পরিসমাপ্তি ঘটিয়েছেন। এইবারের ডাকসু নির্বাচন ইতিহাসের একটি সেরা ডাকসু নির্বাচন হবে এবং এই ডাকসু নির্বাচনে দেখেন যে যারা ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে, যারা ভিপি, জিএস, এজিএস প্রার্থী হয়েছে, প্রত্যেকেই সংগ্রামী, প্রত্যেকেই জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে এবং অনেকে জেল খেটেছে। এর মধ্যে বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি ডাকসুর ভিপি হিসেবে নির্বাচন করছেন। যারা ভিপি হিসেবে নির্বাচন করছেন আমার কাছে মনে হয় যে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই এই ক্রাইটেরিয়া তারা ফলো করবে যে কে আমাদের জন্য সবসময় সংগ্রাম করেছে, কে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। আমি জাস্ট এতটুকু বলবো যে বিনিয়ামিন মোল্লা এমন একজন ছাত্রনেতা, তিনি শিক্ষার্থীদের পক্ষে অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে একাধিকবার জেল খেটেছেন। এমনকি তিনি 11 মাস তিনি ওই ফাঁসির আসামিদেরকে যেখানে রাখা হয় কন্ডেম সেলে, সেই কন্ডেম সেলে তাকে আটকে রাখা হয়েছিল, নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। যে বাকিরাও যদি নির্বাচিত হয় আমার কোনো আপত্তি নাই, হয়তো কারো সংগ্রাম বেশি, কারো সংগ্রাম কম, কিন্তু কেউ যে একদমই সংগ্রাম করে না এরকম কোনো প্রার্থী এখানে নাই। সুতরাং সবার জন্য আমার শুভকামনা। তবে বিনিয়ামিন মোল্লা আমার সহযোদ্ধা হিসেবে স্বাভাবিকভাবে তার প্রতি আমার ভালোবাসা, শুভকামনা একটু বেশিই থাকবে। বাকিদের প্রতিও যে আমার শুভকামনা নাই সেটি কিন্তু নয়।